In what ratio? In what ratio the line joining the points? Points 3, 4. 3, 4. And 7, 8. 7, 8. Divided by y-axis. Also, find the dividing point. ওকে, আমি বলেছিলাম যেগুলো ইন হট রেশিও, যেগুলো রেশিও বের করতে বলবে সেগুলো মাস্ট ছবি আঁকতে হবে। ছবি যদি আমি না দেখি আমি কিন্তু আর অঙ্ক দেখার প্রয়োজনই মনে করবো না, কেটে দিব অঙ্কটা। সুতরাং যেভাবে বলবো ঠিক সেভাবেই করতে হবে, মাস্ট ছবি আঁকতে হবে। অন্য কোনো প্রসেস জানা থাকলে সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, বাট তোমাকে ছবি আঁকতে হবে। তুমি যে প্রসেসে অ্যাপ্লাই করো, অঙ্ক যদি হয় কোনো সমস্যা নাই, বাট তোমাকে ছবি আঁকতে হবে। ছবি এঁকে তারপর তোমাকে সেই প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে ফেললাম। আমার যে পয়েন্ট গুলো দেওয়া আছে 3, 4, 1, 2, 3, 1, 2, 3, 4 আর 7, 8, 4, 5, 6, 7, 8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এদেরকে সংযোগ করলে আমি দেখতে পাচ্ছি এই সরলরেখাটা পাওয়া যায়। তাহলে এই সরলরেখাটাকে ওয়াই অক্ষ কখনো বিভক্ত করে না। তার মানে বিভক্ত করতে গেলে ওকে পেছন দিকে বাড়ানো লাগে। ওই যে একটু আগে আমাকে একজন বলছিল যে ও পেছন দিকে বাড়ায় তখন এটাকে x1 y1 ধরে তারপরে ও করেছে। ওটা হবে না তা না, হবে, কিন্তু ওটা বেশ জটিল হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে। দরকার নাই, আমার এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আমি দেখতে পাচ্ছি এ এবং বি পয়েন্ট ওয়াই অক্ষকে কখনো টাচ করে না। সুতরাং যেহেতু আমাকে বলেছে যে ওয়াই অক্ষ কি অনুপাতে ভাগ করে সেটা বের করতে হবে, সুতরাং আমি ধরে নেবো যে ওয়াই অক্ষ এই সরলরেখাকে বহির্বিভক্ত করে। তাহলে আমি সেই কথাটা লিখবো। লেট, ছবিটা আঁকলাম আমি এইভাবে, ছবিতে আমি কোনো কিছু ডিনোট করলাম না, এটা সি বিন্দু দিলাম। লেট y axis divided the line joining the point three, 4 and 7, 8 at the ratio m1 is to m2 externally at point by in point. আগের কথাগুলো লিখেছি যে let y axis divided the line joining the point 3, 4 and 7, 8 at the ratio m1 is to m2। এই m1 is to m2 বের করতে হবে আমাকে এক্সটারনালি, কারণ এটা আমাকে টাচ করছে না, আমি ধরে নিয়েছি পেছন দিকে বাড়ায়। কোন পয়েন্টে? সি পয়েন্টে। তাহলে সি পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে আমরা একবারে লিখে দিই। সি পয়েন্টের স্থানাঙ্ক হবে m1 x2, m1 x2, x2 মানে হচ্ছে এটার পয়েন্টকে আমি x1 y1 ধরবো, 3, 4 কে x1 y1 ধরবো আর 7, 8 কে x2 y2 ধরবো। তাহলে m1 x2 হচ্ছে 7 প্লাস মাইনাস হবে যেহেতু এক্সটার্নালি, মাইনাস m2 x1 হচ্ছে 3 ডিভাইডেড বাই m1 মাইনাস m2, m1 y2 হচ্ছে 8 মাইনাস m2 y1 হচ্ছে 4 ডিভাইড বাই m1 মাইনাস m2। যেহেতু আমাকে বলেছে যে y অক্ষ কি অনুপাতে ভাগ করে, আর যেহেতু সি পয়েন্টটা y অক্ষের উপর অবস্থিত, সুতরাং y অক্ষের উপরে কোনো x এর মান থাকবে না। তাহলে আমি লিখবো since the point C lie on y axis, so
the x component of C is 0. যেহেতু এই সি পয়েন্টটা y অক্ষের উপর অবস্থিত, সুতরাং y অক্ষের উপর অবস্থিত হলে y সি পয়েন্টের যে x কম্পোনেন্ট আছে সেই x কম্পোনেন্টটা শূন্য হবে। তাহলে অতএব 7m1 minus 3m2 divided by m1 minus m2 is equal to 0. সেখান থেকে 7m1 minus 3m2 equal to 0. সেখান থেকে 7m1 equal to 3m2. অতএব m1 is to m2 equal to 3:7. এটা অ্যান্সার। এটা হচ্ছে অনুপাতটা বের হলো। এবার আমরা এই অনুপাতটার m1 m2 এর মানটা জাস্ট সি এ বসায় দিলে, এই যে সি এর যে কোঅর্ডিনেটটা আছে সি কোঅর্ডিনেটে বসায় দিলে আমরা এখান থেকে সি এর কোঅর্ডিনেটটা পেয়ে যাব, বা ডিভাইডিং পয়েন্টটা যে পয়েন্টে এক্সটারনালি ভাগ করে সেই পয়েন্টটা পেয়ে যাব। এটা সহজ, তোমরা এর থেকে অন্য কোনো চিন্তা করলে অঙ্কটা হবে, বাট নিয়ম যত প্রকারই হোক অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসবে না, অ্যান্সার কিন্তু এই একই অ্যান্সার আসবে। তুমি যে কোনো মেথড ইউজ করতে পারো, বাট অ্যান্সার রিমেইন সেম, অ্যান্সারে কোনো চেঞ্জ আসবে না যদি তোমার প্রসেস ঠিক থাকে। আর যদি প্রসেস ভুল হয় তাহলে অ্যান্সার ভিন্ন চলে আসবে। ওকে, কোনো সমস্যা নাই আশা করি, কারণ এই টাইপস এর প্রবলেম গুলো আমরা গতদিন দেখেছিলাম। তারপর কারোর যদি কোনো কনফিউশন থাকে আমাকে জানাও। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, কোনটা দেখা যাচ্ছে না? স্যার পুরো ম্যাথটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তুমি মোবাইলটা একটু রোটেট করে নে, তাহলে ফুল স্ক্রিন দেখতে পাবে। স্যার এখানে চিত্রে m1 কোনটা আর m2 কোনটা? এটা m1 এটা m2। এতটুকু m1 এতটুকু m2। আসলে অঙ্কটা এরকম করে করেছি আমরা, এই যে সূত্র ইউজ করলাম, অঙ্কটা আসলে আমরা এইভাবে করেছি। এই পয়েন্টকে আমরা ধরে নিয়েছি একটা কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেটের মানটা বের করে দেন আমরা m1 m2 বের করেছি। সেই প্রসেসটা একটু লং, এই জন্য আমরা ওই প্রসেসে না যেয়ে আমরা জাস্ট সরাসরি সূত্র দিয়ে অঙ্ক করলাম। আমরা যখন সি পয়েন্ট পেয়েছি এখানে আমরা ধরে নিয়েছি সি পয়েন্টের স্থানাঙ্ক x1 y1। এই যে অলরেডি একজন আমাকে বলেছে আজকে শুরুতেই যে ও এইভাবে ধরে নিয়ে তখন এই পয়েন্টকে এ বিসি সরলরেখাকে এ বিন্দু m1:m2 অনুপাতে ভাগ করে সেটা ধরে নিয়েছে, নিয়ে সে এ বিন্দুর স্থানাঙ্ক বের করেছে। এখন এই বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি, তখন ওই যে সূত্র অনুযায়ী যা বের করলো সেটা সমান সমান 3 এবং 4 দিয়ে এই পয়েন্ট বের করে নিয়েছে। এই পয়েন্ট বের করে নেওয়ার পরে তখন এই অনুপাতটা বের করেছে। সেটা একটু লং প্রসেস, এই জন্য ওই লং প্রসেসে না যে তোমরা এইভাবে করলে সহজ হবে, আগেরটার মতো আগেরটার সাথে মিল থাকবে এবং সহজ হবে। আর যদি তোমরা ওই প্রসেসে করতে চাও তাতে কোনো ক্ষতি নাই, দুইটা প্রসেসই রাইট, কিন্তু তাতে অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে না। আর এটাকে অবশ্যই বিভক্ত সূত্র দিয়ে করতে হবে, এটাকে অন্তর্বিভক্ত সূত্র দিয়ে করলে এটা 0 আসবে, মার্ক আসবে না কোনো। আচ্ছা, আর কোথাও কোনো প্রবলেম হচ্ছে? ঠিক আছে, কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, তাহলে আমরা পরের প্রবলেমে যাই। এই টাইপসের প্রবলেমগুলো বেশি করে প্র্যাকটিস করবা, কারণ এই টাইপসের প্রবলেমগুলো আসবে আমাদের পরীক্ষায়, অবশ্যই আসবে এবং কেয়ারফুল থাকতে হবে। আচ্ছা, আমরা ট্রায়াঙ্গেল সম্পর্কে শিখেছিলাম একেবারে প্রথম দিকে, গত সপ্তাহে হয়তো ট্রায়াঙ্গেল সম্পর্কে শিখেছিলাম। তো আমরা বলেছি যে আমরা সমস্ত কিছু ট্রায়াঙ্গেল হোক বা যে কোনো শেপ হোক আমরা সেগুলোকে মনে করব, আসলে বাস্তবে এগুলোর কোনো এক্সিস্টেন্স নাই, আমরা মনে করে নিব যে এগুলো আছে। তো একটা ট্রায়াঙ্গেল যদি দেওয়া থাকে,
একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, ভার্টিসেস গুলো দেওয়া আছে এ বি সি। এদের স্থানাঙ্ক হচ্ছে এর স্থানাঙ্ক মনে করলাম x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক x3 y3। তখন এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া, সেই এরিয়াটা হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওয়ান বাই টু একটা আসবে। দুইটা সূত্র আছে, বাট আমার কাছে যেটা ইজি মনে হচ্ছে আমি সেটা লিখছি। যদি কেউ কোনোটা প্র্যাকটিস করে থাকো সে করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট থেকে শুরু করব। যখন আমরা লিখবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল তখন আমরা যে কোনো একটা কোঅর্ডিনেট দিয়ে শুরু করব, ঘুরে আবার সেই কোঅর্ডিনেটে আসবো। তাহলে x1 y1 x2 y2 x3 y3 and finally আবার x1 y1। দেখো আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করেছি, x1 1 থেকে শুরু করেছি, ঘুরে আবার x1 y নিয়ে এসেছি। এই যে x1 y থেকে শুরু করলাম, আবার x1 y নিয়ে আসলাম। এভাবে x1 y থেকে শুরু করতে হবে, এটা কোনো ফিক্সড মেথড না। তুমি ইচ্ছা, তোমার যে কোনো ইচ্ছা, তুমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো, বাট যে পয়েন্ট থেকে মনে করো এই পয়েন্ট থেকে শুরু করবা, ঘুরে আবার ওই পয়েন্টে আসতে হবে। যদি x3 y3 থেকে শুরু করি তাহলে x3 y3 x1 y1 এভাবে সাইক্লিক অর্ডারে বা এন্টিসাইক্লিক অর্ডারে ঘুরে আবার তুমি ওই পয়েন্টে আসলেই হচ্ছে। এবার ক্যালকুলেশনটা কিভাবে করবো সেটা একটু দেখি। ক্যালকুলেশনটা করবো, হাফ থাকবে হাফের মতো। আমরা প্রথমে ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করবো, ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন, এবং এদের মধ্যবর্তী পর্যায়ে যোগ দিব আমরা। তাহলে x1 একটা থার্ড ব্র্যাকেট নিয়ে x1 y2 গুণ করলাম, ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন প্লাস x2 y3 প্লাস x3 y1, সবগুলো যোগ মাইনাস, সূত্রের মাইনাস আবার ব্র্যাকেট। এবার রিভার্স ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন, that means x1 y3 minus plus reverse multiplication x3 y2 plus reverse diagonal multiplication x2 y1 bracket close, the bracket close. After calculation answer, এটা আমরা ক্যালকুলেশন করব, তারপর এটা অ্যান্সার, এখান থেকে যা আসবে সেটা অ্যান্সার। এভাবে আমরা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যে কোনো ভুজ তার এরিয়া খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা একটা অঙ্ক করি। Find the area of the triangle স্যার আপনি চারটা দেখা যাচ্ছে না। find the area of the triangle whose vertices are -3 4 6 2 and 4 -3। বলছো find the area, এমন একটা এরিয়া বের করো। Find the area of the triangle, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করো whose vertices are -3 4 6 2 and 4 -3। খুব সহজ। তাহলে আমরা সলিউশনে চলে আসলাম। given vertices, ছবি আঁকার প্রয়োজন এখানে নাই, তুমি চাইলে আঁকতে পারো। একটা মনে করলাম যে এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 4, একটা বিন্দুকে মনে করলাম বি, সেটা 6 2 and আরেকটা পয়েন্ট সি, সেটা হচ্ছে 4 -3। ত্রিভুজটা যদি আমি কল্পনা করি এরকম হবে, এটা এ, এটা বি, স্যার লিখলে
বলো। হ্যালো, হ্যাঁ স্যার হ্যালো। এবার এসেছে, তারা পিছনে চলে গিয়েছিল। নেটের সমস্যা হচ্ছে হয়তো। ওকে, ক্রস মাল্টিপ্লিকেশন করি এবার। তাহলে 3 গুণ 2 মাইনাস 3 গুণ 2 তাহলে -6 প্লাস সূত্রের প্লাস 6 গুণ -3 তাহলে 318 তাহলে -18 প্লাস 4 4 16 তাহলে প্লাস 16। এটা একটা পার্ট থাকবে মাইনাস দিয়ে। এবার রিভার্স ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে 3 গুণ 3 -3 গুণ -3 9 প্লাস 4 গুণ 4 দুগুণ 8 প্লাস 4 24। এবার এটা ক্যালকুলেশন করে যা হবে সেটা অ্যান্সার। ক্যালকুলেশন করে বলো কত হয়। কত আসে? স্যার অ্যান্সারটা মাইনাসে আসছে। এরিয়া মাইনাস হবে না, মাইনাস অমিট করে দাও। এরিয়া, টাইম, লেন্থ এগুলো মাইনাস আসলে প্লাস লেখা যায়। 49/2 মাইনাসটা ইগনোর করে 49/2 তার মানে 49 হবে। ওকে, তো মাইনাস আসলে যদি মাইনাস লিখে দাও তাহলে কোনো সমস্যা নাই, আর যদি মাইনাসটা তুমি ভ্যানিশ করে দাও তাতেও কোনো সমস্যা নেই, কারণ এরিয়া কখনো মাইনাস হয় না, এটা তোমরাও জানো আমিও জানি। ওকে, কারো কোনো কনফিউশন আছে? এই টাইপসের ম্যাথে কোনো কনফিউশন? না স্যার। সহজ, এই টাইপসের ম্যাথগুলো খুবই সহজ। আমরা একটা চতুর্ভুজ, পঞ্চভুজ, যে কোনো ভুজ যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে, যে সূত্র মাত্র অ্যাপ্লাই করলাম সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করতে পারবো, যে কোনো ভুজ দেওয়া থাকলে। স্যার এখানে কি স্কয়ার ইউনিটটাকে লিখতে হবে? হ্যাঁ, বর্গ একক, ক্ষেত্রফল মানেই বর্গ একক, না লিখলেও খুব বেশি ক্ষতি নাই, কিন্তু ক্ষেত্রফল আমরা জানি যে ক্ষেত্রফল হচ্ছে সবসময় স্কয়ার ইউনিট হয়, বর্গ একক হয়। লিখলে ভালো হবে, লিখলে ভালো হবে। ওকে, আমরা এখন একটা কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজের অঙ্ক করি। Find the area of the quadrilateral. Whose vertices angular points are স্যার আপনার ভিডিওটা আবার চলে গেল। শুনতে পাচ্ছ বাকিরা? তোমরা কথা বলো না কেন? এটা তো অনেক বিরক্তিকর একটা ব্যাপার। আমি কন্টিনিউয়াস কথা বলে যাই, নো ভিডিওটা চলে গেছে। এতক্ষণ আটকে ছিল স্যার। হ্যাঁ, কি সমস্যা বলো? স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছিল, ভয়েসও শোনা যাচ্ছিল না। স্যার এখন প্রথম দেখা থেকে যাচ্ছে? ভিডিও ভালোভাবে দেখা যায় না। না স্যার এখন ঠিক আছে। যখন কোনো কথা জিজ্ঞাসা করি তখন তোমরা কথা বলো না কেন? কথা বলতে কি কষ্ট হয় তোমাদের? স্যার আপনার কথা তখন আসেই নাই, আপনার কথা আসলে তো আমরা রেসপন্স করার চেষ্টা করি। ওকে, শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? Yes, sir. Yes, জি sir. স্যার। জি স্যার।
ওকে, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে চতুর্ভুজ। পেন্টাগন, হেক্সাগন এগুলো হচ্ছে পঞ্চভুজ, ষষ্ঠভুজ। আর কোয়াড্রিল্যাটারাল এটা মানে হচ্ছে চতুর্ভুজ। তাহলে বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিল্যাটারাল, একটা চতুর্ভুজের এরিয়া বের করো, হুজ অ্যাঙ্গুলার পয়েন্টস, যার কৌণিক বিন্দুগুলো হচ্ছে এরা। তাহলে আমি ধরে নিচ্ছি গিভেন পয়েন্টস, মনে করলাম যে এ পয়েন্ট হচ্ছে 2 4, বি পয়েন্টের একটা নাম দিচ্ছি 3 2, সি পয়েন্টের একটা নাম দিলাম 8 4 এন্ড ডি পয়েন্ট হচ্ছে 7 6। চতুর্ভুজটা যদি আমি আঁকার চেষ্টা করি তাহলে এরকম হবে এ বি সি। এখন এরিয়া ইকুয়াল টু আগের মতোই, এরিয়া ইকুয়াল টু হাফ দিব, একটা যে কোনো একটা পয়েন্ট দিয়ে শুরু করব। এ পয়েন্ট থেকে শুরু করলে আবার ঘুরে আবার এই পয়েন্টে আসতে হবে, সাইক্লিক একেবারে অর্ডার ইন অর্ডার। তার মানে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে। প্রথমে যদি আমি বি ইউজ করি তাহলে প্রথমে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এ, তারপর আবার বি, এইভাবে ইন অর্ডারে আসতে হবে। তাহলে 2 4 লিখলাম, তারপরে 3 2 লিখলাম, তারপরে 8 4 লিখলাম, তারপর 7 6 লিখলাম, তারপর আবার 2 4। এবার জাস্ট আগের ক্যালকুলেশনটা করো আগের মতো, ক্রস মাল্টিপ্লিকেশন, ডায়াগোনাল ক্রস মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন বাই অফ রিভার্স ডায়াগোনাল ক্রস মাল্টিপ্লিকেশন। প্রথমে আমরা ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন করব, করে তাদেরকে যোগ করব, যোগ করার পর এদেরকে আবার রিভার্স ক্রস মাল্টিপ্লিকেশন করে সেটার সাথে বিয়োগ করব। ক্যালকুলেশনটা করো, দেখো কত হয়। স্যার আমরা কি ভিতরে দাগ দিতে পারবো স্যার? না, তোমরা ভিতরে দাগ দিতে পারবা না পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতায় দাগ দেওয়া যাবে না, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিলাম। আর 4 স্কয়ার ইউনিট আসছে। কত? 4 4 স্যার। 4 আসে? জি স্যার। স্যার 12 আসে। 12 দুইজনই চেক করো। এসেছে 12 আসে স্যার। 12 আসে? জি স্যার। 12 এর পক্ষে লোক বেশি, তারপর একটু চেক করো, চেক করে দেখো ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এটা স্যার ম্যাথগুলো এরকমই যে তোমাকে ট্রায়াঙ্গেল দেওয়া থাকুক, কোয়াড্রিল্যাটারাল দেওয়া থাকুক, পেন্টাগন দেওয়া থাকুক, হেক্সাগন দেওয়া থাকুক, যে কোনো রকমের ভুজ দেওয়া থাকলেই তুমি জাস্ট সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। জাস্ট সূত্রটাকে এভাবে অ্যাপ্লাই করলে কাজ শেষ। এখানে কোনো কমপ্লেক্সিটি নাই। এই টাইপের ম্যাথ আর একটা প্যাটার্নে আসতে পারে, সেই প্যাটার্নটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যদি একটা সরল রেখায় অনেকগুলো পয়েন্ট অবস্থান করে তাহলে এদের দিয়ে কখনো কোনো ভুজ গঠন করা যায় না। মনে করো 3টা পয়েন্ট একটা সরলরেখা অবস্থিত, একটা সরলরেখার উপরে 3টা পয়েন্ট অবস্থিত, বা একটা সরলরেখার উপরে 4টা পয়েন্ট অবস্থিত, তাহলে এদের দিয়ে কখনো কোনো ভুজ গঠন করা যাবে না। ভুজ মানে কোনো সার্কিট বা ক্লোজ এরিয়া গঠন করা যাবে না। এখন 4টা পয়েন্ট যদি একই সরলরেখায় থাকে তাহলে এদের দিয়ে তুমি ত্রিভুজ, চতুর্ভুজ কোনো কিছু গঠন করতে পারবে না। 3টা পয়েন্ট যদি একই সরলরেখায় থাকে এদের দিয়ে কখনো ত্রিভুজ গঠন করতে পারবে না। তো একই পয়েন্টে যদি কোনো পয়েন্ট, একই সরলরেখায় যদি কোনো পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টগুলোকে একটা নির্দিষ্ট নাম দিয়ে ডাকা হয়, সে নাম হচ্ছে কোলিনিয়ার। If some point lie on same line then the points are called collinear. যদি কিছু পয়েন্ট একটা লাইনে অবস্থান করে বা একটা লাইনের উপর অবস্থান করে তাহলে সেই পয়েন্টগুলোকে কোলিনিয়ার বলা হয়, কোলিনিয়ার। এখন যদি কোনো পয়েন্ট, যদি 3-4টা পয়েন্ট, ধরলাম 3টা পয়েন্ট একটা সরলরেখা অবস্থান করে তাহলে সেই পয়েন্টগুলো দিয়ে কখনো ত্রিভুজ গঠন করা যাবে না স্যার। না স্যার। ত্রিভুজ গঠন করা যাবে না। এখন ত্রিভুজ যদি গঠন করা না যায় তাহলে সেই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করার চেষ্টা করি আমরা, ক্ষেত্রফল বের করতে পারবো? ক্ষেত্রফলটা শূন্য আসবে, ক্ষেত্রফল তো নাই কারণ ত্রিভুজই নাই।
তাহলে যদি কখনো আমাদের প্রমাণ করতে বলে যে প্রমাণ করো এই বিন্দুগুলো কোলিনিয়ার, তখন আমরা খুব সিম্পলি কোনো কিছুই করব না, আমরা ওই তিনটা বিন্দু নিয়ে একটা ত্রিভুজ গঠন করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব, মানে যদি এটা হবে না তারপর আমরা চেষ্টা করব একটা ত্রিভুজ গঠন করার, এবং ওই ত্রিভুজের এরিয়া বের করার চেষ্টা করব। ক্যালকুলেশন করে আমরা এরিয়া বের করে দেখবো যে এরিয়াটা শূন্য হয়ে যায়। তো এরিয়াটা শূন্য তার মানে কি? এরিয়া শূন্য মানে হচ্ছে এর কোনো এইরকম কোনো ত্রিভুজের এক্সিস্টেন্স নাই। আর এরকম কোনো ত্রিভুজের এক্সিস্টেন্স নাই তখনই সম্ভব, তিনটা বিন্দু দিয়ে আমরা ত্রিভুজ গঠন করলাম, তার এরিয়াটা তখনই শূন্য হওয়া সম্ভব যদি ওই তিনটা বিন্দু কেবলমাত্র সরলরেখা অবস্থান করে। তাহলে যখন আমাকে তিনটা বিন্দু দিয়ে বলবে প্রুভ দ্যাট দ্য পয়েন্টস এত 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 আর কোলিনিয়ার, তখন আমাকে একটা কাজই করতে হবে, ওইখানে ওই ত্রিভুজের এরিয়া বের করতে হবে, এরিয়া বের করে শূন্য প্রমাণ করতে হবে। তাহলে এরকম একটা অঙ্ক আমরা করি। প্রুভ দ্যাট the points 2 3 -4 -6 and 8 12 are collinear। প্রমাণ করা যে এই পয়েন্টগুলো কোলিনিয়ার। তখন আমরা কি করব? আমরা ধরে নিব যে এই পয়েন্টগুলো ত্রিভুজ গঠন করে। যদিও আমাকে প্রমাণ করতে বলেছে কোলিনিয়ার, কিন্তু আমি ধরে নিব যে এই পয়েন্টগুলো ত্রিভুজ গঠন করে। সেই ত্রিভুজের এরিয়া বের করব। যখন দেখবো সেই ত্রিভুজের এরিয়াটা শূন্য, তার মানে এরা ত্রিভুজ গঠন করে না। আর ত্রিভুজ গঠন করে না মানে এরা কোলিনিয়ার। তাহলে সলিউশন, গিভেন পয়েন্টস 2 3 -4 -6 8 12 এরিয়া করো, তো এরিয়া বের করো। 2 3 -4 -6 8 12 2 3 বের করে বলো কত হয়। কত সেটা বলো আমাকে, ক্যালকুলেশনটা করে। 0 কত আসছে? 0 স্যার 0 আসছে। 0 আসে? 0 আসছে? আচ্ছা জি স্যার 0 ঠিক আছে, গুড। তাহলে 0 আসবে। আর 0 আসা মানে কি? আমরা সামারি করব। সো দ্য গিভেন পয়েন্টস আর কোলিনিয়ার। ঠিক আছে? যদি 0 না আসে তখন কি আমরা লিখে দেবো যে এটা কোলিনিয়ার না? যেহেতু তোমাকে প্রমাণ করতে বলেছে কোলিনিয়ার, তার মানে কোলিনিয়ার হতেই হবে। আর যদি তোমাকে মতামত দিতে বলতো হোয়াট আর দ্য পয়েন্ট দিস কোলিনিয়ার অর নট, এই পয়েন্টগুলো কি কোলিনিয়ার নাকি কোলিনিয়ার না, সেই ক্ষেত্রে তোমার উভয় ঘটনা করতে পারতো, কোলিনিয়ারও হতে পারতো অথবা নাও হতে পারতো। বাট যেহেতু তোমাকে প্রমাণ করতে বলেছে কোলিনিয়ার, সুতরাং এটা কোলিনিয়ারই হতে হবে। ঠিক আছে না? কোলিনিয়ার প্রমাণ করতে বলেছে, তার মানে এখানে অন্য কোনো ঘটনা ঘটবে না, কোলিনিয়ারই হবে। বাট যদি বলে আমাকে যে মতামত দাও কোলিনিয়ার হবে কিনা, সেক্ষেত্রে কোলিনিয়ার হতে পারে, নাও হতে পারে, whatever, সেক্ষেত্রে you have option, এটা হবে কি হবে না। ওকে, আমি দেখা দিচ্ছি কোশ্চেনটা কিরকম হতে পারে, যেহেতু কোশ্চেন করলো। What are the point? আচ্ছা স্যার, হ্যাঁ বলো বলো।
স্যার ঢাল দিয়ে নির্ণয় করা যাবে না যে তিনটা বিন্দুরই ঢাল তিনটা বিন্দুর সমান হবে। তিনটা বিন্দুর ঢাল সমান আর কি স্যার। স্যার মানে বলতেছে যে স্যার ঢাল নির্ণয়ের মাধ্যমে তো করা যাবে যে তিনটা বিন্দুর ঢাল যদি সমান হয় তাহলে এরা হচ্ছে স্যার এদের ক্ষেত্রফল 0। তিনটা বিন্দুর ঢাল সমান হলে কি হয়, এটা দিয়ে কি বুঝতে পারি আমরা? ঢাল কি জিনিস? ঢাল কি? তাহলে ক্ষেত্রফল 0 স্যার। তাহলে ঢাল মানে হচ্ছে স্যার এই যে ঢাল স্যার সেই যে কোণের মান কি যে কত ওখানেটা হচ্ছে স্লোপ আর কি খাড়া এরকম। এখন তিনটা এই তোকে ধরা পড়েছে যে তিনটা কোন একটা পয়েন্ট বিন্দুর কি আসলে কোনো ঢাল হয়? বিন্দুর এটা বিন্দুর তো ঢাল থাকে না। ঢাল তো সরলরেখার হয়, বিন্দুর কি ঢাল হয়? সরলরেখার ঢাল বের করে নিতে করা যাবে। বিন্দুগুলো সংযুক্ত সরলরেখার ঢাল। সরলরেখার ঢাল বের করে? জি স্যার, তিনটা বিন্দুরই কিভাবে বলো? কোন সরলরেখার ঢাল বের করবা? স্যার প্রথম দুইটা বিন্দুর জন্য যে সরলরেখাটা হতো ওটার ঢাল একবার বের করলাম, তারপর আবার মানে পরের দুইটার জন্য ঢাল বের করলাম। তো ওই দুইটা যদি সমান আসে তাহলে বলতে পারবো যে তিনটা বিন্দুই হচ্ছে আমাদের ওই সরলরেখাটার উপর রেখা আছে। তাহলে ওদের মানে ঢাল সমান হলে বিন্দু তিনটা সমানরেখা হলে ওদের কোনো ক্ষেত্রফল থাকবে না, মানে এটার কথা বলতেছে। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আমি বুঝতে পেরেছি, কিন্তু তাতে কি আমরা বলতে পারবো যে বিন্দুগুলো সমরেখ? অনেক তুমি এই দূরত্ব বের করবা, এই দূরত্ব বের করবা, আর এই দূরত্ব বের করবা, ডিসটেন্স। না স্যার, বলো বলো, ডিসটেন্স হবে স্যার ঢাল বের বিন্দুগুলো। করবা, এই সরলরেখার ঢাল বের করবা, এই সরলরেখার ঢাল। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আর তারপর পরের আর এই সরলরেখার ঢাল। জি স্যার। ওকে ওকে ওকে, লেটস সি। এই দুটো সরলরেখা, এর ঢাল সমান, কিন্তু এরা কি একই সরলরেখা অবস্থিত? স্যার ওই সরলরেখার এক এক এই তিনটা বিন্দুতে স্যার তিনটা ঢাল না। এখানে একটা ঢাল বের করবা, এখানে একটা ঢাল বের করবা, এখানে একটা ঢাল বের করবা, হবে না তা না, হবে। কিন্তু কনসেপ্ট তোমরা তো যেটা বলছো সেটা, সেই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার না। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যে যে জিনিসটা করবা সেই জিনিসের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঢাল বের করব, ঢাল সমান হলেও অনেক সময় বিন্দুগুলো একই সরলরেখা অবস্থিত নাও হতে পারে। যদি ঢাল সমান হয় সেক্ষেত্রেও এই যে এখানে আমরা দেখলাম যে এই যে এর ঢাল এবং এর ঢাল সমান। এখন আমি যদি এই জায়গায় এই সরলরেখার উপর না দিই, আমি এই জায়গায় একটা সরলরেখা কল্পনা করি, তার সাথে যদি ঢাল বের করি, তাহলে সেই বিন্দু তো এটার একটু ঢাল সমান। আমি একটা চেঞ্জ অফ অ্যাক্সিস নামে তোমাদের একটা চ্যাপ্টার আছে, সেই চেঞ্জ অফ অ্যাক্সিসে যদি আমি এই জায়গায় একটা সরল এক্স অক্ষ দিলাম আর আরেকটা এক্স অক্ষ আমি কল্পনা করলাম এখানে, সেটা আমি এক্স এক্স ড্যাশ দিলাম, এইখানে একটা বিন্দু আছে তার ঢাল, এবং এখানে একটা বিন্দু আছে তার ঢাল। তোমাদের ক্লাস করাচ্ছি 3 মাস হয়ে গেল, তো এখনো তোমরা যদি প্র্যাকটিস যদি না বোঝো যে এটা ক্যামেরাটা রোটেট করে নিলে আমরা দেখতে পারবো, এই কথাটা তো আমি ক্লাসে না হলো 10 দিন বলেছি যে ক্যামেরাটা রোটেট করো, স্ক্রিনটা রোটেট করে নাও, ভিডিও দেখো, যেভাবে যেই মোডে ভিডিও দেখো সেই মোডে নাও, তাহলে দেখা যাবে। আমি যতটুকু লিখছি সবটুকু দেখতে পারবা। স্যার এখানে চিত্রে যে এক্সাম্পলটা দিচ্ছেন ওখানে তো আপনি চারটা বিন্দু নিয়ে তারপর দুটো সমান্তরাল রেখা আঁকছেন, কিন্তু স্যার আমরা তো তিনটা বিন্দুর কথা বলতেছি। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তিনটা সরলরেখায় তিনটা, এই তিনটা ঢালই একই হবে। আমি যদি এইখানে এই দুটো বিন্দুর ঢাল বের করি, এই দুটো বিন্দুর ঢাল বের করি, একই হবে ঢাল, কিন্তু এরা একই সরলরেখা অবস্থা নাও হতে পারে। ঢালের কনসেপ্টটা দিয়ে যদি আমরা করি, বুঝতে পারছি তোমরা এইচএসসি এর কনসেপ্ট থেকে বেরোতে পারছো না, বাট বেরোতে হবে, কারণ এর পরে যা আসবে সেগুলো আরো অনেক বিস্তারিত। সরলরেখা চ্যাপ্টারে যাব, সরলরেখা চ্যাপ্টারে যে অনেক কনফিউশন তোমাদের দূর হবে, যেগুলো এইচএসসি তে তোমরা এভাবে চিন্তাই করো নাই। তারপরে চেঞ্জ অফ অ্যাক্সিস আছে, তারপর আরো অনেকগুলো চ্যাপ্টার আছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, যেখানে তোমরা নতুন নতুন অনেক কিছু শিখবা।
ঢাল একই হওয়ার পরেও ঢাল যদি একটা নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে, তুমি যদি বলো যে একটা নির্দিষ্ট অ্যাক্সিসের সাপেক্ষে আমি ঢাল নিলে সবগুলো ঢাল যদি সমান হয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো এরা তিনটা একই সরলরেখায় অবস্থিত। বাট ঢাল সমান হলে সরলরেখা পয়েন্ট গুলো একই সরলরেখা অবস্থিত নাও হতে পারে। এই যে আমি এক্সাম্পল দিলাম তো, যে এদের আমি তিনটা সরলরেখা নিলাম, তাদের উপরে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এর ঢাল সমান, কিন্তু পয়েন্ট গুলো কি একই সরলরেখা অবস্থিত? যদি সরলরেখা এটা ধরো তাহলে হ্যাঁ একই সরলরেখা অবস্থিত, বাট যদি সরলরেখা এগুলো ধরি তাহলে তো তিন সরলরেখা অবস্থিত। যাক, ব্যাপারটা আপেক্ষিক, এটা ক্ষতি নাই, তোমরা যদি ওই কনসেপ্ট বোঝো ক্ষতি নাই, কিন্তু ম্যাথমেটিক্স যখন আসবে রাইট করতে পারলেই হচ্ছে। আমার কাছে যদি মনে হয় যে কোনো কনসেপ্ট গ্রহণযোগ্য না, তাহলে কিন্তু আমি কেটে দিব। তোমাকে গ্রহণযোগ্য কোনো মেথড ইউজ করতে হবে। স্যার বলো। স্যার আমার মনে হয় কি আপনার যে পেজটা না, এটা আর কি ক্যামেরার ফোকাসের চাইতে অনেক বড় পেজটা, সেই জন্য আর কি রোটেট করলেও মানে ফুল পেজটা আসতেছে না আর কি, ওই আশেপাশ থেকে কাইটা আসতেছে। তাই কি? জি স্যার, এমনই লাগতেছে। আমি তুমি কি রোটেট, নিয়মিত ক্লাস করো? জি স্যার আমি পিসিতে আছি স্যার, কিন্তু আপনার এই পুরো স্ক্রিনটা আমি দুই পাশ দিয়ে অল্প অল্প অংশ কাটা। হ্যাঁ, বাকি সবাই দেখতে পাচ্ছে, বাকিদের একটু জিজ্ঞেস করো তো দেখতে পাচ্ছে কিনা। স্যার এরিয়ার এটা অর্ধেক কাটা, আপনি জিজ্ঞেস করেন যে যারা ক্লাস করতেছে। তুমি জিজ্ঞেস করো, তোমরা কম্পিউটার দেখতে পাচ্ছ তো না? জি স্যার, এদিকে দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে। তাহলে হয়তো স্যার আমার স্ক্রিনের সমস্যা। হ্যাঁ, তুমি তোমার প্রবলেমটা একটু সলভ করে নাও। স্যার আমি স্যার অল্প একটু সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। লাস্ট যে প্রবলেমটা লিখে দিয়েছিলেন স্যার, একটু দেখা যাবে স্যার? লাস্টে হঠাৎ দ্য পয়েন্ট স্যার, এটা লাস্টের লুবনা একটা কোশ্চেন করেছিল যে এটা কি আমাদের সমরৈখিক না, কোলিনিয়ার না, এমন কি হতে পারে কিনা। তখন কোশ্চেনটার প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাবে। তখন তোমাকে অপশন দেওয়ার জন্য, যদি তোমার অপশন চাই যে কোলিনিয়ার হবে কি হবে না, মতামত দাও, তখন দেখবে হোয়াট আর দ্য পয়েন্টস দিস কোলিনিয়ার অর নট। এরকম একটা কোশ্চেন চিহ্ন থাকবে। তখন ইউ হ্যাভ টু অপশন। তোমার কাছে এখন অপশন আছে, তুমি যেটা হবে অপিনিয়ন দিবা। ঠিক আছে না? বুঝতে পেরেছো? জি স্যার। যদি কোশ্চেনটা এরকম থাকে হোয়াট দ্য পয়েন্ট এত কোলিনিয়ার অর নট, তখন তোমার কাছে অপশন আছে, এটা হতে পারে না হতে পারে। ইউ হ্যাভ টু গিভ ইউর অপিনিয়ন, তোমার মতামত দিতে হবে এখানে। বাট যদি তোমাকে প্রমাণ করতে বলে যে কোলিনিয়ার প্রমাণ করো, তাহলে অবশ্যই কোলিনিয়ার হবে। আর যদি ভুল হয়, ম্যাথমেটিক্স এর মধ্যে দেখা যাচ্ছে কোনো প্রিন্টিং মিস্টেক থাকে, যদি না হয় সেক্ষেত্রে তোমার অ্যান্সারটা তুমি সাবমিট করে দিলে, যদি কোশ্চেনে ভুল থাকলে তো আমরা জানি যে আমরা সেটাতে মার্ক সবাই পাই, সেটা নিয়ে টেনশন নেই। ওকে, তাহলে আমরা এখানে আর কি থাকতে পারে, আর কি ভেরিয়েশন থাকতে পারে সেটা একটু দেখি। ফর হট ভ্যালু of k, the points two, 3, -4, 6, -6, and 8k are collinear. Question: for what value of k এর কোন মানের জন্য the points this are collinear, এই পয়েন্টগুলো সমরৈখিক হবে বা সমরৈখিক। তাহলে তোমাকে আগে থেকেই বলে দিচ্ছে যে পয়েন্টগুলো সমরৈখিক হবে, তোমাকে প্রমাণ করতে বলছে না যে পয়েন্টগুলো সমরৈখিক হবে কিনা, তোমাকে বলে দেওয়াই আছে পয়েন্টগুলো অবশ্যই সমরৈখিক হবে। এখন পয়েন্টগুলো যদি সমরৈখিক হয়, তখন তোমাকে বের করতে বলেছে তাহলে কে এর মান কত হলে সমরৈখিক হবে। তার মানে এখানে একটা মিসিং ভ্যালু আছে। দ্যাট মিন্স আমরা এটা কিভাবে করতে পারবো, আমরা আগের মতোই সেই এরিয়া বের করব, এরিয়া ইকুয়াল টু 0 বের করব। এরিয়া ইকুয়াল টু 0 বের করে আমরা বলবো যেহেতু এরা কোলিনিয়ার, তাহলে অবশ্যই এই ক্ষেত্র, এই ত্রিভুজ তিনটা পয়েন্ট নিয়ে যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। তাহলে ক্ষেত্রফলটা আমরা 0 বসাই দিব,
বসায় দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করলে সেখান থেকে কে এর মানটা বের হয়ে আসবে। আমি করে দিচ্ছি। given points, two, 3, -4, -6, and 8. Okay. Since the points are collinear, so area equal to 0. Area equal to 0. অতএব হাফ ইন্টু এরিয়া বের করলাম আমরা, এরিয়া কি হবে 2, 3, -4, -6, 8 কে 2, 3, এটা ইকুয়াল টু 0 হবে। আমরা আগের থেকে জেনে যাব, কারণ আমাকে প্রমাণ করতে বলে নাই কোলিনিয়ার কিনা। যদি প্রমাণ করতে বলতো কোলিনিয়ার কিনা, তখন আমাদের 0 প্রমাণ করা লাগতো। আর যেহেতু এখন বলছে কে এর মান কত হলে কোলিনিয়ার হবে, সেক্ষেত্রে আমরা আগের থেকে জেনে যাব এটা 0। অতএব হাফ goes to 0, 2 into -6 plus 4 -4 into k plus 8 into 3, second bracket, minus reverse cross multiplication, 2 into k plus 8 into -6 plus -4 into 3, second bracket close, third bracket. Now after calculation is equal to 0. After calculation we'll find the value of k. করো এটা ক্যালকুলেশনটা করো। minus 12 minus k এর ভ্যালু 12 4k জি স্যার, plus, হ্যাঁ 12 আসবে, 3 8 24 minus 2k minus, so এটা 48 minus 3 4 12 equal to 0। এখান থেকে k equal to 12। ওকে, এটা খুব বেশি কঠিন ছিল না। যদি কোনো কোশ্চেন থাকে এই টাইপসের ম্যাথে কোনো কোশ্চেন থাকলে, কনফিউশন থাকলে বলো। কোনো সমস্যা আছে কিনা বলো এই টাইপসের কোশ্চেনে। ওকে, তাহলে একটা করতে দেই। Let the area of a quadrilateral consist of the points this is 30. Find k. মনে করি একটা চতুর্ভুজের এরিয়া, যে চতুর্ভুজটা এই বিন্দুগুলো দিয়ে গঠিত হয়, তার এরিয়াটা হচ্ছে 30। কে এর মান বের করো। কত কে এর মান কত হয় দেখো তো।
স্যার 6 6 আসবে 6। স্যার জি স্যার জি স্যার দেখি আরো দু একজন করুক কি আসে। আর কারোর আসে নাই? আর কেউ করছো না? করতেছি স্যার শেষের দিকে। ঠিক আছে। আমার -10 আসতেছে। -10। আচ্ছা তাহলে দুজনে আরেকবার চেক করো একটু। স্যার আমার -10 আসছে স্যার। -10। জি স্যার। আচ্ছা তাহলে -10 দুজনের আসলো। তারপর একটু চেক করো, প্রথম থেকে একটু চেক করো। স্যার ভ্যালুগুলো করে বলতে কত আসে? -10 আসছে। পয়েন্টগুলো যদি একবার বলতে তাহলে চেক করতে। পয়েন্টগুলো হচ্ছে 2 3 -3 4 6 7 K 3। জি স্যার স্যার আমার -7.5 আসতেছে কে ম্যাম। 17.5 মাইনাস -70.5 এরকম আসছে কেন? সবার এক এক রকম আসলো কেন? চেক করো, সবাই চেক করো। আর আমার 19 আসছে, -19 আসছে স্যার। আমি অনেকবার করছি, সবার অ্যান্সার মানে স্যার আমারও বারবার এক একটা আসছে। 19 আসছে স্যার। কি করছো বলো, প্রসেসটা কি ছিল? স্যার নরমালি ওই যে হাফ টু ওই পয়েন্টগুলো বসায় হচ্ছে আমরা ওখান থেকে একটা মান আসলো, ওইটা ইকুয়ালস টু 30, দেন ওখান থেকে ক্যালকুলেশন করলে তো ইকুয়ালস টু -17 আসে। দুবার জি করছি। স্যার। এটাই হবে তাই না? জি স্যার এভাবে করছি। সলিউশনটা এটাই হবে। ঠিক আছে দেখি করে দেখি। স্যার -19 আচ্ছা একটু করি। স্যার -19 14 8 -321 প্লাস 318 হ্যাঁ স্যার 9 আসছে এবার স্যার। 3 কে মাইনাস 3 দুগুণ 6 প্লাস 7 কে প্লাস 4 7 24 মাইনাস 9, এটা ইকুয়াল টু হবে 16 60।
তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হয়? 18 18 আর 8 26 26 থেকে 21 বাদ দিলে 5, তাহলে 5 প্লাস 3 কে আসবে মাইনাস, এটা ক্যালকুলেশন করলে কত হবে? 24 24 30 থেকে 9 বাদ দিলে 21 প্লাস 7 কে ইকুয়াল টু 60। ঠিক আছে না? জি এই যে মাইনাস 9, তাহলে 24 আর 6 কত? 24 আর 6 হচ্ছে 30, সেখান থেকে 9 বাদ দিলে পজিটিভ। এখন আমি মাইনাস ভেতরে আনিনি, তাহলে 5 প্লাস 3 কে মাইনাস 21 মাইনাস 7 কে ইজ ইকুয়াল টু 60। সেখান থেকে বিয়োগ করলে 21 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে 21 থেকে 5 বিয়োগ করলে 16 মাইনাস 16, আর এখানে থাকবে 4, তাহলে মাইনাস 4 কে মাইনাস 16 ইকুয়াল টু 60, বা মাইনাস 4 কে ইকুয়াল টু 60 প্লাস 16, বা কে ইকুয়াল টু 60 70 76 বাই কত আসে এটা? মাইনাস 19। মাইনাস 19। ওকে, ঠিক আছে, বোঝা গেল না? জি স্যার। ওকে, খাতা শেষ, আমরা একটা খাতা নিয়ে আসি। ওকে, আরেকটা অঙ্ক করি আমরা, কত সময় আছে দেখি। 22 বাজাচ্ছে, আমাদের 40 সময় শেষ। The coordinate of A, B, C, D are 6 3 minus 3 5 4 minus 2 and x 3x respectively. And triangles DBC by triangles ABC equal to 1 by 3. Find x. চিন্তা করো তো কি করতে হবে, ভালো করে পড়ো, পড়ে চিন্তা করো তো। বলছো the coordinate of A, B, C, D are this respectively. চারটা পয়েন্টের স্থানাঙ্ক দেওয়া আছে রেসপেক্টিভলি, তার মানে প্রথমটা A, তারপরটা B, তারপরটা C, তারপর আর দুইটা ত্রিভুজের এরিয়া দেওয়া আছে যাদের অনুপাতটা হচ্ছে 1/3। টক বের করতে হবে x। কিভাবে বের করব? স্যার ত্রিভুজ জিবিসি এর এরিয়া আর ত্রিভুজ এবিসি এর এরিয়া বের করতে হবে স্যার, ওই তিনটা পয়েন্ট নিয়ে। তারপরে স্যার ওইটা ইকুয়াল টু 1/3, মানে স্যার ত্রিভুজ জিবিসি এর এরিয়া ওইটা লিখে স্যার, তারপরে এটা ইকুয়াল টু 1/3 ধরে তারপরে x এর ভ্যালুটা বের করে নিতে হবে স্যার। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। এটা পারা যাবে। প্রথমে আমরা ডিবিসি এর এরিয়া বের করব, তারপর আমরা এবিসি এর এরিয়া বের করব, করে দুইটার অনুপাত ইকুয়াল টু লিখবো 1/3। সেখান থেকে ক্যালকুলেশন করলে, সাইড চেঞ্জ করলে দেখব তুমি x এর মান পেয়ে যাচ্ছ। জি স্যার। ঠিক আছে, বাসায় করে দিবা, অ্যাসাইনমেন্ট করে নিবা এটা। এই চ্যাপ্টারে আর কি বাকি আছে দেখি একটু, কি বাকি থাকলো।
আচ্ছা, তোমাদের অসময় দেখবা একটা ল্যাঙ্গুয়েজ কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে অ্যাবাক্সিসা, ABSCISSA। অ্যাবাক্সিসা মানে হচ্ছে ভুজ, আর অর্ডিন্যান্স ORDANANC, অর্ডিন্যান্স মানে হচ্ছে কোটি। অনেক সময় বলতে পারে যে ওই যে ডিভাইডিং পয়েন্ট না বললে শুধু বলতে পারে অ্যাবাক্সিসা বের করো, শুধু ভুজ বের করো, মানে সম্পূর্ণ পয়েন্টটা যাচ্ছে না, তোমার কাছে শুধুমাত্র ভুজ যাচ্ছে। বা ডিভাইডিং পয়েন্ট না বলে তোমাকে বলতে পারে অর্ডিন্যান্স বের করো, তখন এই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের চিনতে হবে। অ্যাবাক্সিসা স্যার মানে ভুজ। অর্ডিন্যান্স বানানটা একটু বলতে পারবেন? এটা একটু সম্ভবত ভুল হতে পারে, ডিকশনারিতে প্রেস করো এই টাইপস এর। আমি লিখেছি ORDANANC, অর্ডিন্যান্স। হয়তো যদি ভুল হয় এটা দেখে নিও ডিকশনারিতে। বই আছে, আমি খুঁজছি, দেখি পাই কিনা। বই বানানটা আছে, পেলে আমি কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, তোমরা একটু দেখে নিও এটা, আমি দেখি গুগল করে দেখি ঠিক আছে কিনা। তো আমাদের এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই করার, এই চ্যাপ্টার শেষ। আমরা আগামী দিন সরল রেখা শুরু করবো, স্ট্রেট লাইন। তোমাদের এই যে যতটুকু পড়ালাম এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে একটু প্রশ্ন করো। স্যার এইটুকুতে কোনো সমস্যা নেই, এইটুকুতে কোনো সমস্যা নেই। আর কারোর কোনো সমস্যা আছে কিনা? না স্যার, এই পর্যন্ত সবটাই বুঝতে পারছি। আগের মেথডের ক্যালকুলেশনটা এটাই লাস্ট ম্যাথ ছিল, তারপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। এটার ক্যালকুলেশনটা স্যার অর্ডিন্যান্স মনে হয় ORDI কি হবে বলো একটু। ORDI আই হবে, জি স্যার। আর বাকিটা ঠিক আছে? অধ্যাদেশ আমি দেখছি গুগলে একটা পেয়েছি ORDNANC, অর্ডিন্যান্স। এটা সমান সমান কি? ওইটা মনে হয় তো কেমন বুঝায় স্যার? একটা হচ্ছে অধ্যাদেশ, অধ্যাদেশ। এই অর্ডিন্যান্স একটা হচ্ছে অধ্যাদেশ। সেটা স্যার অধ্যাদেশ। অর্ডিনেট বলে। ORDINAT। আচ্ছা ঠিক আছে, বইতে আছে, বইতে আছে। যদি কোশ্চেন আসে তাহলে কোশ্চেন দেখলে চিনতে পারবা, ঠিক আছে না? যদি কোশ্চেনে কিছু আসে এরকম, তখন তোমরা বুঝতে পারবা যে এটাই ঠিক বানান। আর আমি দেখবো এটা। হ্যাঁ, আমি বই আপাতত খুঁজে পাচ্ছি না, বই কোথাও একটা আছে, এটা খুঁজতে হবে, খুঁজলেই পেয়ে যাবো। হ্যাঁ বানান দিয়েছি স্যার, ORDINATE। হ্যাঁ স্যার। অর্ডিনেট না স্যার, অর্ডিনেট। ORDI NATE। বলো, নতুন করে বলো। স্যার ORDINATE। হ্যাঁ স্যার। ঠিক আছে, থেকে তো বাদ দিলে যেটা থাকে ওটা। আচ্ছা। স্যার ভোজার যে ইংলিশটা স্যার, ওটা প্রনাউন্স, ওটা উচ্চারণটা কেমন হবে স্যার? এটা আরেকবার বললে ভালো হতো। এটা একটা ORDINAT, ভোজার যে ইংলিশটা স্যার, বুঝেনটা অ্যাবাক্সিসা, অ্যাবাক্সিসা, অ্যাবাক্সিস। ABSCISSA, অ্যাবাক্সিসা।
সেকশন 4 তোমাদের সব ক্লাস হচ্ছে তো ভালো মতো না? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ হচ্ছে। এটাই হচ্ছে। বাকিগুলোর কি খবর? সিএসসি কে নিতে আবার? নিচ্ছে আনোয়ার হোসেন ওয়াদুদ স্যার। সিএসসি সাবজেক্ট গুলো কোন কোনটা নিচ্ছে? স্যার একজনই নিতেছে স্যার, ওয়াদুদ স্যার, কি নাম? আনোয়ার হোসেন ওয়াদুদ। আনোয়ার হোসেন ওয়াদুদ। তোমাদের কতদিন অ্যাটেন্ডেন্স নিয়েছিলাম গতকালকে? জি স্যার। গতকাল ক্লাস ছিল? স্যার হয়েছিল। আচ্ছা, ক্লাস নিয়েছিল। একটা ক্লাস মনে হয় মিস ছিল তোমাদের, তাই না? জি স্যার, একটা ক্লাস মিস করেছি। মোট তোমরা 2টা ক্লাস করেছো? জি স্যার, সব মিলে? তিনটা। আজকে দিয়ে 3টা। ও ঠিক আছে তাহলে। এই মনে হচ্ছে একটা। ওকে, অ্যাটেনশন প্লিজ, রেসপন্স প্লিজ। 21, ইয়েস স্যার। 22, 22, 23, 23 আছে, 24, 25, 26, 27, Present sir. Present sir. 28 কে আছে? 28, Yes sir.